নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এক দুর্ধর্ষ অভিযান, যার ফলে ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে অশান্ত করার ছক কিন্তু কার্যত বানচাল করে দিল ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। আরো স্পেসিফিক্যালি যদি বলি, কাল আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ যে অভিযান চালিয়েছে, তার ফলে কিন্তু মোহাম্মদ ইউনুসকে পাল্টা দেওয়ার যে সময় এসে গেছে, তা কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে বারংবার করে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি এমন ঘটনা ঘটলো এবং তার ফলেই বা এমন কি হলো যার ফলে অনেক প্রশ্ন কিন্তু একদিনের ব্যবধানে উঠে গেল, অন্তত ভারত এবং বাংলাদেশের সীমান্ত সুরক্ষা নিয়ে। কালকে আসাম পুলিশের যে এসটিএফ, তারা প্রায় 8 জন বাংলাদেশের সীমান্তে 8 জনকে গ্রেফতার করেছে, যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে নাশকতার ছক চালানোর ব্যবস্থা করছিল। আসাম থেকে প্রায় 5 জন, ওয়েস্ট বেঙ্গল থেকে 3 জন এবং কেরালা থেকে 2 জনের কাছাকাছি ব্যক্তিত্বকে এখনো অবধি গ্রেফতার করা হয়েছে, যারা নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সদস্য ছিল। অর্থাৎ সেই ঘুরে ফিরে আনসারুল্লাহ বাংলা, যারা বারংবার করে ভারতবর্ষের চিকেন স্নেক, শিলিগুড়ি করিডর এবং সেভেন সিস্টার্সকে অশান্ত করার ছক এর আগে অতীতেও করেছে এবং বর্তমানেও করে যাচ্ছে। আসাম পুলিশের পক্ষ থেকে যে অপারেশন করা হয়েছিল, সেই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন প্রঘাট। আর এই প্রঘাটের ফলে কিন্তু 8 জন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সদস্য এবং যারা ভারতের বিভিন্ন জায়গায় স্লিপার সেলকে অ্যাক্টিভেট করার চেষ্টা করেছেন, তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে তাদের ফোন, তাদের বাক্যালাপ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য আরো হাতে এসছে, তাতে নিঃসন্দেহে ভারতের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু বড় প্রশ্নচিহ্ন উঠে যায়। আনসারুল্লাহ বাংলা কি, আমি ছোট্ট করে একটু আপনাদের বলে দিই, যারা এই বিষয়ে এর আগে কোনোদিন শোনেননি। আনসারুল্লাহ বাংলা হলো আল কায়দার একটি শাখা সংগঠন। অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায় আল কায়দা অ্যাক্টিভলি যখন কাজকর্ম করতে পারে না, তখন এই আনসারুল্লাহ বাংলাকে দিয়ে কিন্তু তারা একাধিক সন্ত্রাসবাদী কাজকর্ম করে। এই আনসারুল্লাহ বাংলার যে প্রধান নেতা জসিমউদ্দিন রহমানি, তিনি কিন্তু হাসিনা সরকারের আমলে জেলে ছিলেন। মোহাম্মদ ইউনুস এসে এই জসিমউদ্দিন রহমানিকে কিন্তু জেল থেকে ছেড়ে দেন। আর এখানে কিন্তু যাবতীয় প্ল্যানিং মোহাম্মদ ইউনুসের সেদিনই ধরা পড়ে গেছিল। এই জসিমউদ্দিন রহমানিকে ভারত কিন্তু অনেক আগে নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং দিনের পর দিন এই আনসারুল্লাহ বাংলার টিমকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের কাছে কার্যত দরবার করেছে ভারতবর্ষ। শুধু তাই নয়, আল কায়দার মতো একজন ডেঞ্জারাস একটা সংগঠন, তা কিন্তু বিশ্বের একাধিক দেশে কার্যত নিষিদ্ধ। আর এই আল কায়দারই অন্য ধরনের একটা নাম এই আনসারুল্লাহ বাংলা টিম, যারা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার অ্যাক্টিভলি এই ধরনের কার্যকলাপ করে, যাদের চোখ এখন ভারতবর্ষের উত্তর পূর্ব সীমান্তে, অর্থাৎ সেভেন সিস্টার্সকে। কিছুদিন আগে যখন জসিমউদ্দিন রহমানিকে জেল থেকে ছাড়ে, তারপরেই তিনি দুটো বিস্ফোরক কথা বলেছিলেন। একদম প্রকাশ্যে ভিডিও করে সেই কথা আজকে ভারত এবং বাংলাদেশের সকলের ফোনে হয়তো পৌঁছে গেছে। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, বাংলাকে আলাদা করে স্বাধীন ঘোষণা করা হোক এবং মোদির যে শাসন, ভারতবর্ষ থেকে বাংলাকে বিচ্ছিন্ন করে বাংলাকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চায় আনসারুল্লাহ বাংলা। পাশাপাশি তিনি বলেছিলেন, চায়নার সহায়তায় তিনি ভারতবর্ষ থেকে চিকেন স্নেককে কেটে দেবেন, অর্থাৎ শিলিগুড়ি করিডরকে তিনি কেটে দিতে পারেন। আর এই ধরনের একজন ডেঞ্জারাস ব্যক্তিকে জেল থেকে ছেড়ে দিয়েছেন মোহাম্মদ ইউনুস। বাংলাদেশ এবং ভারতবর্ষের বিভিন্ন ঘটনা নিয়ে সাম্প্রতিক সময় আলোচনা হয়। বাংলাদেশের সাম্প্রতিক সময় এমন কিছু ঘটনা ঘটেছে, যাতে আরো দৃঢ়ভাবে এই পুরো বিষয়টা যে মোহাম্মদ ইউনুসের ষড়যন্ত্র, তা কিন্তু এস্টাবলিশড হচ্ছে। মোহাম্মদ ইউনুসের সময় বাংলাদেশ থেকে 3 মাসে সব থেকে বেশি নেতা, মানে এই সকল কার্যকলাপের সঙ্গে যুক্ত মানুষ কিন্তু পালিয়ে গেছেন। কিছুদিন আগে ভারতবর্ষ থেকেই জাল পাসপোর্ট বানানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক ব্যক্তিকে। তাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য এসছে, সে তো আরো চমকে যাওয়ার মতো। সেখানে তিনি বলেছেন, বাংলাদেশ থেকে একাধিক 27 থেকে 30 বছর ব্যক্তিরা এসে সীমান্ত লাগোয়া অঞ্চলে ঘর ভাড়া নিচ্ছেন এবং তারা ভুয়ো পাসপোর্ট বানিয়ে ভারতের নাগরিক হয়ে যাচ্ছেন। ভারতীয় গোয়েন্দারা মনে করেছিলেন, এই যে 27 থেকে 30 বছর ব্যক্তিরা ভারতবর্ষে আসছেন এবং ভারতের নারীকে বিবাহ করে নিচ্ছেন, এর ফলে ভারতবর্ষে হয়তো অন্য কোনো বড় সংগঠন মস্ত বড় কিছু পরিকল্পনা করছে এবং তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করছে।
কালকে আসাম পুলিশ কিন্তু যে 8 জনকে গ্রেফতার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে প্রেস কনফারেন্স করেছে সেই একই কথাও কিন্তু তারা বলেছে যে কোনো একটা সংগঠন, স্পেশালি এই আনসারুল্লাহ বাংলা, তারা কিন্তু তাদের স্লিপার সেলকে অ্যাক্টিভ করার চেষ্টা করছে এবং অনেক ভারতীয়কে তারা ফাঁদে ফেলার চেষ্টা করছে। মানে এরা কার্যত ভারতে এসে তাদের টিমকে বড় করার চেষ্টা করছে, তরুণ তরুণীদের টার্গেট করছে এবং তাদেরকে মগজ ধোলাই করে বিভিন্ন জেহাদি কাজকর্ম করানোর চেষ্টা করছে। তা একদম আসাম পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি বলা হয়েছে। এবার প্রশ্ন হলো, কিসের জন্য মোহাম্মদ ইউনূস এত বেপরোয়া হয়ে উঠেছেন? সেভেন সিস্টার্সকে তিনি আক্রমণ করবেন তা তো ক্ষমতা নেওয়ার আগেই তিনি বলেছিলেন। কিন্তু সেভেন সিস্টার্সকে আক্রমণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করুন না, কেন এই সকল অসৎ পন্থা অবলম্বন করছেন? কেন দিনের পর দিন ভারতের সীমান্তকে অশান্ত করে ভারতকে যুদ্ধের উস্কানি দিয়ে যাচ্ছেন? এই ঘটনার পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক যে চুপ করে বসে থাকবে না তা কিন্তু এখন ইজিলি জলের মতো পরিষ্কার। অন্তত ভারতের সুরক্ষার প্রশ্নে যারা অতীতে বিভিন্ন ঘটনা ঘটিয়ে ভারতবর্ষকে অশান্ত করার চেষ্টা করেছে, ভারত কিন্তু প্রয়োজনে তাদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকও করেছে। আর এই ধরনের বড় নাশকতার ছক যখন এক্সপোজড হয়ে যায়, অন্তত আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের সমতুল্য বাংলাদেশ যে পৌঁছে গেছে তা কিন্তু আজকে পরিষ্কারভাবে বলা যাচ্ছে। শেখ হাসিনা হয়তো ঠিকই বুঝেছিলেন। শেখ হাসিনা কিছুদিন আগে কি বলেছিলেন আমি নিঃসন্দেহে আপনাদের বলবো, তাহলে বুঝবেন শেখ হাসিনা কত বড় রাজনীতিবিদ, যে তিনি ভারতে বসেও বর্তমান এই বাংলাদেশ সরকারের যে কার্যকলাপ এবং তাদের পিছনে আসল যে প্রশ্রয়দাতা, মদতদাতা, তিনি কিন্তু অনুমান করে একটি স্টেটমেন্টও দিয়েছিলেন ঠিক দুদিন আগে, যা আজকে আমার এই ভিডিওতে একদম তাৎপর্যপূর্ণ এবং সমর্থকভাবে মিলিয়ে দিতে পারি। তবে আসাম পুলিশ বলেছেন ফারহানা ইসরাক এই ব্যক্তিটি নাকি বাংলাদেশে বসে এই পুরো নাশকতার ছক করছিল, যিনি আনসারুল্লাহ বাংলার প্রধান নেতা জসিমউদ্দিন রহমানের ডান হাত। আর এই ফারহান ইসরাক ভারতে মোহাম্মদ ফারহাদি এই নামক একটি ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেছিল, যিনি কিনা বাংলাদেশের রাজশাহী অঞ্চলের বাসিন্দা। অর্থাৎ বাংলাদেশের রাজশাহী, খুলনা, বরিশাল ইত্যাদি নামক জায়গা থেকে বসে ভারতের সেভেন সিস্টার্স উত্তর পূর্ব অঞ্চলকে ক্রমাগত আক্রমণের ছক করে যাচ্ছে যেই সংগঠন, সেই সংগঠনের মাস্টার মাইন্ড প্রধান নেতাকে জেল থেকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনূস, যিনি আবার জেল থেকে বেরিয়ে ভারতবর্ষকে উড়িয়ে দেওয়ার মতো একটা হুমকিও কিছুদিন আগে দিয়ে বসেছিলেন। এবার বলি শেখ হাসিনা কি বলেছিলেন, কেন শেখ হাসিনার কথাকে ভারতবর্ষকে যথেষ্ট গুরুত্ব সহকারে ভাবতে হবে। ভারতবর্ষ বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্স হয়তো দূর থেকে দেখছে, মনে রাখতে হবে শেখ হাসিনা কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল পলিটিক্সকে যেভাবে দেখেছেন, বাংলাদেশের এই রাজনৈতিক অশান্তকর পরিবেশকে যেভাবে তিনি ব্যাখ্যা করতে পারেন, ভারতবর্ষ কেন বিশ্বের অন্য রাজনৈতিক প্রাঙ্গণের নেতারাও হয়তো সেইভাবে বাংলাদেশের পলিটিক্সকে বুঝতে পারবেন না। তাই এক্ষেত্রে শেখ হাসিনা যা বলেছেন, আমার মনে হয় ভারতের সুরক্ষার যারা দায়িত্বে আছে সেই কথাটাকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে এবং ভারতের সুরক্ষার প্রশ্নে কোনো রকম মোহাম্মদ ইউনূসকে এক চুলো জায়গা যেন না ছাড়া হয়, সেরকমই হয়তো আমার মনে হচ্ছে। ঠিক দুদিন আগে শেখ হাসিনা কি বলেছিলেন জানেন? শেখ হাসিনা বলেছিলেন আপনারা খেয়াল রাখবেন, কারোর কথায় দেশবাসীর উপর অন্যায় জুলুম করলে শান্তি রক্ষা মিশনের স্থান পাবেন না, দেশের তখন বদনাম হবে। আর এই কথাগুলো শেখ হাসিনা কিন্তু বলেছিলেন সেনা প্রধানকে উল্লেখ করে। তিনি পরিষ্কারভাবে বলেছিলেন সেনাবাহিনী যেন কোনোভাবেই এই ইউনূস সরকারের এই ধরনের কার্যকলাপকে স্বীকৃতি না দেয়, মান্যতা না দেয়। তিনি আরো কথা বলেছিলেন, তিনি বলেছিলেন বাংলাদেশের তরুণ সেনা অফিসারদের সতর্ক করতে চাই, বাংলাদেশ এখন জঙ্গি রাষ্ট্র, জঙ্গিদের অভয়ারণ্য। মোহাম্মদ ইউনূস জঙ্গিদের দিয়ে সরকার চালাচ্ছেন, প্রশাসনের সর্বত্র তারা ছড়ি ঘোরাচ্ছে। এই সরকার প্রশাসনের সঙ্গে সহযোগিতা করলে ভবিষ্যতে রাষ্ট্রসংঘের শান্তি রক্ষা মিশনে ডাক পাবেন না। অর্থাৎ পরিষ্কারভাবে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছিলেন সেনা প্রধানের যে অভিসন্ধি, অর্থাৎ শান্তি রক্ষা মিশনে যাওয়া এবং সেখান থেকে বিপুল পরিমাণ টাকা রোজগার করা, সেই অভিসন্ধি কিন্তু শেখ হাসিনা কার্যত বুঝতে পেরে দেশের তরুণ সেনা কর্তাদের এই ধরনের কথা বলেছেন ঠিক দুদিন আগে। আর দুদিন পরেই আসাম পুলিশের এই রকম দুর্ধর্ষ অভিযান। মেলাতে পারেন
শেখ হাসিনার কথা এখানে কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন গুরুত্ব সহকারে আমি অন্তত এই কথাগুলো মেরিট খুঁজে পাই, তার কথা আজকে আমি আপনাকে বলে দিলাম। যখন তিনি বলছেন বাংলাদেশের রাষ্ট্রতেই এখন র্যাডিকালাইজেশন এবং উগ্র মানে মৌলবাদ, যা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা থ্রেট। আর এখানে দাঁড়িয়ে কিন্তু সেনাবাহিনীর উদ্দেশ্যে এই কথাগুলো বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত সেনাপ্রধানের সাথে মানে শেখ হাসিনার যে সম্পর্ক, তা কিন্তু এখন বর্তমান সময়ে সব থেকে বেশি চর্চার বিষয়। কেন সেনাপ্রধান শেখ হাসিনাকে প্রোটেক্ট করেননি, কেন দেশ ছেড়ে যেতে মানে বাধ্য করেছেন, কেনই বা শেষ ইচ্ছা মতো একটি ভিডিও প্রকাশ করতে দেননি, সেই বিষয় নিয়ে যখন এই চর্চাগুলো হচ্ছে, তখনই কিন্তু শেখ হাসিনা এবার সেনাপ্রধানের হাটে হাড়িটা কিন্তু কার্যত আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, শান্তিরক্ষা মিশনে কোনো সেনাবাহিনীকে নেওয়ার আগে দেখা হয় তাদের বিরুদ্ধে জঙ্গিদের সঙ্গে কাজ করার অভিযোগ, সংখ্যালঘুদের উপর নিপীড়ন, নির্যাতন, দেশবাসীর প্রতি অন্যায় অবিচারে সহযোগিতা করার নজির আছে কিনা। অর্থাৎ সেনাপ্রধানকে উল্লেখ করে স্পষ্টভাবে তিনি বলেছেন, আপনি দেশবাসীর সঙ্গে অন্যায় করছেন, নির্যাতন নিপীড়নকে প্রশ্রয় দিচ্ছেন। সে রাষ্ট্র মানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হয়তো আপনি যেতে পারেন, কিন্তু তার আগে আপনার যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু আপনি বাধা পড়ে যাবেন। ফলে পরিষ্কারভাবে বলেছেন, আমি তরুণ সেনাদের বলবো এই সরকারের সঙ্গে কোনো সহযোগিতা করবেন না। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু পরিষ্কারভাবে সেনাপ্রধান এবং সেনাবাহিনীকে কার্যত মানে তার যে এই সরকার পরিচালনার ব্যর্থতার দায়, তা কিন্তু বুঝিয়ে দিয়েছেন। আর এখানেই আমি বলি, শেখ হাসিনা যে কথাগুলো বলেছেন, অর্থাৎ এই আনসারুল্লাহ বাংলার বারবারন্তর পিছনে সেনাবাহিনীরও প্রত্যক্ষ মদত আছে, সেনাপ্রধানও কার্যত জড়িত, তা শেখ হাসিনা যেভাবে বুঝতে পারছেন, আমার মনে হয় ভারতের সরকারও এই পুরো বিষয়টা যেন অত্যন্ত গুরুত্ব সহকারে বিচার বিবেচনা করে। কারণ দিনের পর দিন এরা বর্ডার ক্রস করে কিভাবে ভারতবর্ষে ঢুকছে, কিভাবে বিজেপি এদেরকে অ্যালাউ করছে, এবং কিভাবে এই সকল নথি এক্সপোজড হওয়ার পরও বাংলাদেশ সরকার দিনের শেষে উদাসীন, সেই প্রশ্ন তো জাগে। আর এখানেই আসাম পুলিশের ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। ঠিক সেভাবে আমার মনে হয় বর্তমানে ইউনূস সরকারের যে সেনাপ্রধান, তাদের যে কার্যকলাপ, সেটাকেও কিন্তু র্যাডারের আওতায় আনতে হবে অজিত দোভালের নেতৃত্বে ভারতের ইন্টেলিজেন্স টিমের। আপনাদের কি মনে হয় কমেন্টে জানাবেন। আর এই আসাম পুলিশ কিংবা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক যেভাবে কাজ করেছে, অন্তত 7 সিস্টার্স অভিযানকে কেন্দ্র করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক যেভাবে আবার মুন্সিয়ানার পরিচয় দিয়েছে, সে নিয়ে আপনাদের কি মত কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।